দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সুষ্ঠু নির্বাচনের শপথ ফিরুক ভোটের সংস্কৃতি, এই শিরোনামে আজ আমরা কথা বলতে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি আমার সঙ্গে যুক্ত আছেন। আমরা পরিচয় করাতে চাই, আমার সঙ্গে আছেন ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব, এবং আছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সমাজ রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে জনাব ইলিয়াস খান আপনাকে শুরু করতে চাই। এএমএম নাসির উদ্দিন কমিশনের যাত্রা শুরু হলো আজ শপথের মধ্য দিয়ে। আপনারা জানেন যে খুব অনেক প্রত্যাশার চাপ, অনেক চ্যালেঞ্জ আছে এবং স্থানীয় পর্যায়ে অনেকগুলো নির্বাচন আছে, একই সঙ্গে জাতীয় নির্বাচন তো রয়েছে, মানুষের বহুল প্রত্যাশিত। নানান চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে এই নির্বাচন কমিশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত এবং যাত্রা শুরু করলো। আসলে তিনি যেটি বলেছেন, এএমএম নাসির উদ্দিন সিইসি, তিনি বলেছেন যে শপথের সম্মান রাখতে চান, নির্বাচনের পথে দেশ এগুচ্ছে বলে মনে হচ্ছে। এগুচ্ছে বলে মনে হচ্ছে। আপনি যেটা শুরুতে বলেছেন যে এটা একটি বিরাট চ্যালেঞ্জ, কিন্তু আসলেই, কারণ গত 15.5 বছর যে স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল, তারা পুরো নির্বাচন ব্যবস্থাকে একদম ধ্বংস করে ফেলেছে। বিশেষ করে লাস্ট যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তাকে যখন নিয়োগ দেওয়া হয়, অনেকেই কিন্তু আশাবাদী হয়েছিলেন যে তিনি বোধহয় একজন ভদ্রলোক, একজন ডাকসাইটে আমলা, ভালো নির্বাচন তিনি করবেন অন্তত। কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন, তিনিও পারেননি বা চেষ্টা করেননি। সুতরাং চাপ তো রয়েছে, কারণ শুধু পার্লামেন্ট নির্বাচন না, অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন, আরও যে অনেকগুলো নির্বাচন আছে, সব কিন্তু সিস্টেম ভেঙে পড়েছে। বিশেষ করে আপনি দেখবেন এবার যারা আন্দোলন করেছে, এরা কিন্তু কোনোদিন ভোট দিতে পারে না, কারণ এরা যখন ভোটার হয়েছে তারা কিন্তু তখন নির্বাচন অংশ নিতে পারেনি, তাদের প্রার্থী বাছাইয়ের সুযোগ ছিল না, নানা সমস্যা ছিল। সুতরাং সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি তাদের। এখন তাদের প্রথম কাজ হচ্ছে সুষ্ঠু ভোটার তালিকা তৈরি, হালনাগাদ ভোটার তালিকা তৈরি করার প্রয়োজন। এটি বোধহয় একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমি যতদূর জানি। তো তিনি যে আশাবাদ ব্যক্ত করেছেন, বা তিনি যে খুব তার বক্তব্যটি খুব ভালো লেগেছে, যে তার শপথের একটি কি টার্মটা ইউজ করেছেন, যে সম্মান রাখতে চান। সম্মান রাখতে আসলে ধরেন তারা কিন্তু মানুষের ব্যাপক মানুষের ব্যাপক চাওয়া থেকে এখন যারা সরকারে আছে, তারা কিন্তু তাদেরকে নিয়োগ দিয়েছে। শুধু মানুষের অনেক প্রত্যাশা রয়েছে, অনেক প্রত্যাশা। ভোট দিতে পারে না কোনোদিন, প্রার্থী বাছাই করতে পারে না, মারামারি হয়েছে, ভোটের আগে ধরে নিয়ে গেছে যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে। সুতরাং এই সুযোগে আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের সুযোগ তাদের সামনে রয়েছে, কারণ এখন যে সরকারটি রয়েছে, আমরা বলি অন্তর্বর্তীকালীন সরকার, এবং বাংলাদেশে 12টি নির্বাচন হয়েছে। প্রমাণ হয়েছে কিন্তু যে অন্তর্বর্তীকালীন এবং তত্ত্বাবধায়ক বাদে, অন্তর্বর্তীকালীন মানে 90-এর পরে যে শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ছিল, সেটিকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়, এবং পরবর্তী 3টি তত্ত্বাবধায়ক সরকার অধীনের যে নির্বাচনগুলো, সেই নির্বাচন নিয়ে কিন্তু খুব বেশি প্রশ্ন নেই। অন্য যত নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের সক্ষমতা বা ক্ষমতার জায়গা বা শক্তিশালীকরণ, এই জায়গায় তো অনেক প্রশ্ন আপনারাও করেছেন অতীতে, সেটা কি পরিবর্তন হবে? সরকার যদি আন্তরিক হয়, সরকার যদি চায় আমি একটু ফেয়ার ইলেকশন করাতে চাই, কারণ নির্বাচন কমিশন তার কিন্তু ওই একটা অত ক্ষমতা নেই। তাদেরকে ক্ষমতায়িত করে সরকার, প্রশাসন দিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে। নির্বাচন কমিশন তো ইচ্ছে করলে সব জায়গায় কি তার কর্মচারী বা কর্মকর্তাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ করতে পারবেন না। সরকার তাকে সহযোগিতা করতে হবে, এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে। সুতরাং এখন যে আইন রয়েছে, সেটাই যদি যথাযথভাবে পালন করা হয়, তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। কারণ এই আইনের মধ্যে আমরা আগে দেখেছি যে 90-এ আইনে তো আগেও নির্বাচন হয়েছে, আগে তো প্রহসন হয়েছে, আগে সরকার আন্তরিক ছিল না। সরকার চেয়েছেই যে একটি, আপনি দেখুন 13 সালে বাংলাদেশের সবগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, এবং অধিকাংশ সিটি কর্পোরেশনেই কিন্তু নৌকাডুবি ঘটেছিল, লক্ষাধিক ভোটের ব্যবধানে হেরেছে তারা। শুধু গাজীপুর, শুধু বরিশাল ছাড়া সব জায়গায় লক্ষাধিক ভোটের ব্যবধানে। এরপর আওয়ামী লীগ বুঝতে পেরেছে এদেশে ভোট করে আর আমাদের কোনোদিন জেতা সম্ভব নয়, এবং সেই কারণেই তারা 14, 18 এবং 24 এই 3টা নির্বাচনে একদম প্রহসনে পরিণত। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে নির্দলীয় সরকারই কি সুষ্ঠু নির্বাচন করতে পারে? এছাড়া অবশ্যই এটা প্রমাণিত হয়েছে। যেমন ওই যেটা বললাম আমি, 91 যে নির্বাচনটি হয়েছিল স্বৈরাচারী সরকারের পতনের পরে, সেই নির্বাচনে কেউ প্রশ্ন করেনি, এবং সেটি সারা বিশ্বে কিন্তু সমাদৃত হচ্ছে যে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে। এর আগে আমরা 73 সালে কি নির্বাচন দেখছি, এই যে খন্দকার মোস্তাক, তাকে জেতানোর জন্য, জাসদের একজন প্রার্থী ছিলেন রশিদ ইঞ্জিনিয়ার সাহেব, খন্দকার মোস্তাককে জেতানোর জন্য ব্যালট বাক্স দাউদকান্দি থেকে
হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে, ঢাকায় এনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আক্ষরিক অর্থে নির্বাচন কমিশনের ভূমিকা কি, মানে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের ক্যাটালিস্টের ভূমিকা আসলে নির্বাচন কমিশন ক্যাটালিস্টের মতো সারা দেশ সরকারের প্রশাসন, সরকার আইন রক্ষাকারী বাহিনী যাতে সবাই ঠিকভাবে কাজ করে সরকারের সঙ্গে তারা সংযোগে স্থাপন করবে এবং তাদের যে ব্যক্তিত্ব, তাদের যে পজিশন, এগুলো যদি ঠিকমতো তারা শো করতে পারে তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব বলে আমি মনে করি। আসবো আপনার কাছে। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন স্যার আপনার কাছে আসতে চাই। আসলে আগেও নির্বাচন কমিশন হয়েছে, এবারও হলো, পার্থক্যটা কি দেখেন আসলে? না দেখুন, আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশন এই দুটোই আসলে চরিত্র হারিয়েছে। একদিকে যেমন যে এক্সিস্টিং ল ছিল সেগুলোকে কোনো ধরনের প্রয়োগ বা প্রচেষ্টা যেমন নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে ছিল না, একইভাবে ইলিয়াস ভাই যে কথাটি বললেন যে রাষ্ট্রযন্ত্র নির্বাচনকালীন সময়ে এবং তার আগে নির্বাচন কমিশনকে সাপোর্ট দিতে হবে, তাদের অধীনে চলে আসে একটা সময় গিয়ে যখন শিডিউল ডিক্লেয়ার হয়, কিন্তু তার আগেও নির্বাচন কমিশনের কে সাপোর্ট দেওয়ার একটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে এবং আরপিও যেটা আমাদের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সেটিতে আরো ইলাবোরেটলি এটা বলা আছে। কিন্তু আসলে যেটি বললাম আমি যে নির্বাচন কমিশন এবং ব্যবস্থা দুটোই চরিত্র হারিয়েছে। কমিশন কি হবে, যে কমিশন যে সুযোগ তাদের সামনে ছিল আইনের, বিধিবিধানের এবং সাংবিধানিক, সেটিকে তারা প্রয়োগ করেনি। একটি সরকার যেভাবে চেয়েছে সেভাবে নির্বাচনটাকে অনুষ্ঠিত করার চেষ্টা করছে বা মঞ্চস্থ করার চেষ্টা করেছে। আর একটা হচ্ছে নির্বাচন ব্যবস্থার কথা বলছি আমরা। আসলে একটু আগে যেটা ইলিয়াস ভাই বললেন যে নির্বাচন ব্যবস্থার যে সার্বিক ব্যবস্থাপনা, এটি একেবারে ভোটার লিস্ট তৈরি করা থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত অনেকগুলো স্টেপের মধ্যে কিন্তু আছে এবং যেটা বারবার উনি রেফার করছেন যে স্বৈরাচার বিরোধী এরশাদ সরকারের পতনের পর যে নির্বাচনটা হয়েছিল কোনো রকম প্রশ্ন ছিল না। কেন? কারণ নির্বাচন কমিশন তখন সমস্ত রাষ্ট্রযন্ত্র তাদের অধীনে নিয়ে আসতে পেরেছিল এবং পুরোপুরি সহযোগিতা ছিল। এবারে আসার জায়গা যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আশা করা যাচ্ছে যে উনি যে প্রত্যয়টা ব্যক্ত করেছেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের, সেটি হয়তোবা সম্ভব এবং সেখানে সম্ভব এই জন্য বলছি যে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর। সম্ভব এই জন্য যে নির্দলীয় সরকার, এই জন্য সম্ভব। হ্যাঁ, নির্দলীয় সরকার তো অবশ্যই নির্দলীয় সরকার। তাহলে নির্বাচন কমিশনকে আসলে আমরা কিভাবে আলাদা করলাম, বা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা বলে রাজনৈতিক দলগুলো কিভাবে হলো তাহলে? না, ওই যে বললাম যে নির্বাচন কমিশন তো চরিত্র হারিয়েছে, সেটা যদি তারা চরিত্রটা ফিরে পাবে বা একটা শক্ত নির্বাচন কমিশন হবে, যে আইনই তাদের হাতে তুলে দেওয়া হোক না কেন, এখনো যে আইনগুলো আছে, এটা কিন্তু সুষ্ঠু নির্বাচন সম্ভব, কিন্তু সরকারের সাথে ওই বোঝাপড়াটা বা সরকারের একটা চাওয়া থাকতে হবে। কিন্তু ওই জায়গাটা আপনার সাথে একমত বা কোনো বিতর্ক নেই, অন্তত আমাদের মতো প্রশাসনিক ব্যবস্থায়, রাষ্ট্রীয় কাঠামোতে বা সামাজিক ব্যবস্থায়, যে একটা নিরপেক্ষ সরকার নির্বাচনকালীন সময়ে থাকতে হবে। এরপরে আসলে ওই তার ক্রাইটেরিয়া নির্ধারণ বা নির্বাচন কমিশন কিভাবে তার ডে টু ডে অ্যাক্টিভিটি করবে এবং সেটাকে কিভাবে নির্বাচন পর্যন্ত নিয়ে যাবে, সেটি কিন্তু তাদেরও এক ধরনের শপথ থাকতে হবে বা একটা মানসিকতা থাকতে হয়, একটা কর্মপদ্ধতি থাকতে হয়, সবচেয়ে বড় কথা যে ইচ্ছে থাকতে হয়। আমরা আশা করবো যে এবার সেই ইচ্ছে বিকিয়ে দেওয়ার কোনো প্রক্রিয়ায় এই নির্বাচন কমিশন যাবে না এবং সেক্ষেত্রে যেটা সমস্যা, যে জায়গাটা আমি দেখি সেটি হচ্ছে একটু ওভারল্যাপিং। সেটা হচ্ছে যে আমরা একদিকে নির্বাচন পদ্ধতি সংস্কারের জন্য একটা কমিশন করেছি, অন্যদিকে কিন্তু আমরা এখনই নির্বাচন কমিশন করে ফেললাম। তাহলে সংস্কার প্রক্রিয়ায় হয়তো বা শেষ করে যদি কমিশন গঠন করা হতো তাহলে এক ধরনের হতো, আর যদি যখন করা হলো না তখন কিন্তু একটা কনসালটেশন প্রসেসের মাধ্যমে আসতে হবে। সেক্ষেত্রে ভালো দিক এটা যে নির্বাচন কমিশন এখন ওই সেই বার্গেনিংটা করতে পারবে সংস্কার কমিশনের সাথে বা সরকারের সাথে, যেহেতু নতুন করে একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করবে, নতুন একটা নিয়ম নীতির মধ্যে আমরা যাব, নতুন একটা সাংবিধানিক কাঠামো যাব। আমি মনে করি এই নির্বাচন কমিশনের একদিকে শুধু যেমন নির্বাচন করে দেওয়ার যে দায়িত্ব, তার বাইরেও যে বড় দায়িত্বটি হবে যে সংস্কার প্রস্তাবগুলো আসবে, সাংবিধানিক সংস্কার এবং নির্বাচন কমিশন সংস্কার, যে দুটো কমিশন কাজ করছে, তাদের যে প্রস্তাবগুলো আসবে তারা সেটা কতটুকু প্রয়োগ করতে পারবে বা কতটুকু পারবে না, কোন কোন ক্ষেত্রে এটা সম্ভব, কোন কোন ক্ষেত্রে সম্ভব না, সেই দিক নির্দেশনা বা সেই সহযোগিতার মনোভাবটা কিন্তু আমি মনে করি যে একটা শক্তিশালী জায়গায় নিয়ে যাবে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে। এবং আমি একটু জনাব ইলিয়াস খান আপনার কাছে আসতে চাই। মানুষের মধ্যে যে অনেক প্রত্যাশার জায়গা রয়েছে, অনেক চ্যালেঞ্জের জায়গাগুলো রয়েছে, সেই চ্যালেঞ্জের জায়গাগুলোকে উতরাতে পারবে কিনা বা ভোটারের আস্থা ফেরাতে পারবে কিনা এই কমিশন? নিশ্চয়ই পারবে। আগে তো এমন অবস্থা হয়েছিল যে মানুষ ভোট দিতে যেত না, কেউ ভোট কোনো কাজে লাগবে না, রেজাল্ট যা ঘোষণা করবে সেটাই ভোট। কিন্তু এখন মানুষ এবারে তো ব্যাপক আস্থা রয়েছে বলে আমি মনে করি, কারণ এখন যারা সরকারে আছে তারা নিরপেক্ষ, কোনো রাজনৈতিক দলের তারা নেতা বা প্রধান ব্যক্তি। কিন্তু যখন দলীয় সরকার থাকেন তখন স্থানীয় সরকারের নির্বাচনগুলো এই কমিশনই করবেন, তখন কিভাবে আসলে তারা শক্তিশালী ভূমিকা পালন করবে? না, সেক্ষেত্রে সরকারের সহযোগিতা করতে হবে, সরকার সহযোগিতা সে পারবে না। বাট
আমি মনে করি যদি হিম্মতওয়ালা নির্বাচন কমিশন হয় তাহলে কিন্তু তারা ভালো করতে পারে। কারণ একটু আগে ডক্টর মামুন যেটি বললেন যে নির্বাচন কমিশনে এখনো অনেক ক্ষমতা আছে কিন্তু তারা প্রয়োগ করেন না। তারা আগেই ধরুন নিজেরা একটা সারেন্ডার করে বসে থাকে। কেন প্রয়োগ করেন না বলে আপনার কাছে মনে হয়? এটা দলীয় অ্যাফিলিয়েশন বা ধরুন এক ধরনের ভীতি থেকে। কারণ বাংলাদেশে গত 15.5 যে কথাটা বললাম, এমন একটি ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল, সেই ভয়টি ছিল সর্বব্যাপী। সবাই ভয় পেত যে আমাকে কখন গুম করা হয়, আমাকে কখন মেরে ফেলা হয় কিনা, আমাকে জেল দেওয়া হয় কিনা, সর্বক্ষেত্রে ভয় ছিল। কিন্তু সুতরাং এই ভয়ের কারণে বাংলাদেশে তো ধরুন ওই ধরনের পার্সোনালিটি অনেক সময় গড়ে ওঠেন। ধরুন ভারতের কথা ধরুন, টি.এন. শেষন, পুরো ভারতে এত নানা জাতপাত কত কিছু রয়েছে, কিন্তু তাদের ভোট নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করবে না। যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা নির্বাচনে সবাই জিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের, কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান তিনি হেরে যাচ্ছেন, এবং সেটা স্পষ্ট। এটি বাংলাদেশে ভাবা যায়, কিন্তু সেখানে কিন্তু হয়েছে। সুতরাং একজন টি.এন. শেষন তিনি ভারতের নির্বাচনী ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে সেখানে আর এখন নির্বাচন নিয়ে প্রশ্ন করেন বা প্রশ্ন তোলার সুযোগ নেই। সুতরাং বাংলাদেশে যদি এরকম পার্সোনালিটি সম্পন্ন অভিজ্ঞ মানুষ আসেন, এবার যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার হয়েছে, আমরা বাইরে শুনেছি তার খুব ভালো। আইনগত কোনো সমস্যা আছে কিনা এই যে শক্তিশালী হওয়া? বা না, আইনগত সমস্যা আছে আমি মনে করি না। আইনগত সমস্যা নাই, আন্তরিকতার সমস্যা আছে। জি, আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আবারও এই আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবো একটু পর, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যা। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। ডক্টর আব্দুল আল মামুন স্যার, আপনার কাছে আসি। আসলে দেশ কি ভোটের সংস্কৃতিতে ফিরবে বা ফিরছে বলে মনে হচ্ছে কিনা? প্রথম কথা হচ্ছে ফিরতে হবে, এবং আপনি যে প্রথম প্রশ্নটা করেছিলেন তার এক্সটেনশন যদি আমি বলি যে তার একটি প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা চলে গেলাম নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে, এবং পরবর্তীতে এটা পরিপূর্ণ হবে কাঠামোগত দিক থেকে যখন এই নির্বাচন সংস্কার কমিশন তাদের রিপোর্টটি দিবে। কিন্তু এখানে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ যে আমরা ভোটের সংস্কৃতিতে ফিরবো, কিন্তু কোন সংস্কৃতিতে ফিরতে চাই। একটু আগে ইলিয়াস ভাই যেটা বললেন যে আমরা যে নির্বাচনগুলো আগে দেখেছি এটা কোনো নির্বাচন ছিল না, উনি ভারতের উদাহরণ দিলেন। আমরা ভারতের মতো একটি নির্বাচনী ব্যবস্থায় ফিরতে চাই, বা যুক্তরাজ্যের মতো একটি নির্বাচনী ব্যবস্থায় ফিরতে চাই। সেটির ক্ষেত্রে আমি মনে করি যে এবারে একটা বড় সুযোগ। আজকে উনি একটা প্রধান নির্বাচন কমিশন একটি ভালো কথা বলেছেন যে আমরা একটা শপথ নিয়েছি। এই শপথ নেওয়াটা আসলে যদি মিন করে থাকেন এবং শপথটা যদি সঠিকভাবে নিয়ে থাকেন, এর মধ্যে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। আমরা জানি প্রধান নির্বাচন কমিশনার যে রোল এবং যে দায়িত্ব সেটা অন্যান্য কমিশনার চেয়ে একেবারেই ভিন্ন। তার অনেক কিছু, তার চাওয়া পাওয়া, তার সততা, তার নিষ্ঠা, কর্মদক্ষতা সব কিছুর উপর অনেক কিছু নির্ভর করবে। কিন্তু আমরা যেটা দেখতে চাই যে আমরা যে নির্বাচন প্রক্রিয়া এর পরবর্তীতে যাব, সেই নির্বাচন প্রক্রিয়া অবশ্যই একটা কাঠামোগত দিক থাকবে, সংবিধান সংস্কার হবে, নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটা হবে। কিন্তু যে ভোটের যে সংস্কৃতি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেটি যেন নিশ্চিত হয়। দেখুন আরেকটা জিনিস দেখেন আপনি, যে নির্বাচন কমিশন আসলে কেন পারত বা কেন ব্যর্থ হয়েছিল, অবশ্যই সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব না। কিন্তু যে জায়গাটা দরকার, যে আর্থিক স্বাধীনতা আছে কিনা, বা দণ্ড দেওয়ার ক্ষেত্রে যে ম্যানেজমেন্ট 15 দিন আগে আসবে, তফসিল ঘটনার পর থেকে এক ধরনের নির্বাচন কমিশনের অধীনে চলে আসে, সেই শাস্তি দেওয়ার কোনো উদাহরণ কি আপনি শুনেছেন? আমি জানি না, ইলিয়াস ভাই আমার সিনিয়র, যে কোনো কাউকে শাস্তি হয়েছে, কোনো কর্মকর্তার কোনো আমলা, সেটা হয়নি। অর্থনৈতিক ব্যবস্থাপনার জায়গায় স্বাধীনতা থাকতে হবে, সেইটা কি আসলে হয়েছে? আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা জিনিস বলি যে নির্বাচন কমিশন হচ্ছে সরকারের ভিতরে আর একটা সরকারের মতো, যেটা উন্নত দেশে হয়। সেই সাংস্কৃতিক পরিবর্তনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে একটা সরকারের মধ্যে একটা সরকার হবে নির্বাচন কমিশন। সেটি না হলে কিন্তু আপনি আমি যে স্বপ্ন দেখছি যে একটা নতুন নির্বাচন ব্যবস্থা, বা আমরা যে স্বপ্নের যে নির্বাচন ব্যবস্থা যেখানে আমরা ফিরতে চাই, সেটি সম্ভব হবে না। আর একটি ছোট্ট একটা জিনিস বলি আপনাকে, আমি এবারে যে সমস্যাটি হবে, যে এবারে কিন্তু সেই অর্থে কোনো এই নির্বাচন কমিশনের কোনো বিরোধী দল নেই। এই নির্বাচন কমিশনকে সবাই সাহায্য করতে চাইবে, এখানে একটা সমস্যা আছে। এখন হয়তো বা সবাই যখন সংস্কার হবে সবাই একমত থাকবে, একমত হবে, কিন্তু আমার মনে হয় যে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশি প্রেসারের সম্মুখীন হতে হবে এইবারের নির্বাচন কমিশনকে। কেন? প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের স্টেক নিয়ে হাজির হবে, যেটা আগে সম্ভব হয়নি। সেটা বিএনপি আওয়ামী লীগ আমলে বা আওয়ামী লীগের যে এক কেন্দ্রিক নির্বাচন হয়েছে তখনও সম্ভব হয়নি। কিন্তু এই নির্বাচন কমিশনকে কিন্তু যে আইন কানুনগুলো হবে, যে বিধিবিধানগুলো হবে, যে রাষ্ট্রীয় সংস্কারটা সংবিধানে হবে নির্বাচন কমিশনের জন্য, প্রত্যেকটার জন্য জনগণের কাছে কিন্তু জবাবদিহি করতে হবে।
এটি কিন্তু একটা নতুন কাঠামো। মিডিয়া একদিকে সোচ্চার থাকবে, যে দলগুলো আছে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যাবে। আপনি বিএনপির দিকে গেলে জামাত আপনাকে বলবে আপনি এটা করছেন কেন, বা সিপিবি বলবে, নাগরিক ঐক্য বলবে, অন্যান্য যে কোনো দল বলবে। সেই ক্ষেত্রে কিন্তু আদতে সেই চ্যালেঞ্জটা যদি মিট আপ করতে পারে এই কমিশন, তাহলে কিন্তু যে প্রশ্নটা আপনি করলেন আমাকে যে নির্বাচনে একটা সুষ্ঠু সংস্কৃতিতে আমরা ফিরবো কিনা, সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা সুযোগ আমাদের সামনে এসেছে যে একটা সুষ্ঠু সংস্কৃতিতে ফিরবো কিভাবে। কাঠামোগত সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর যে চাওয়া পাওয়া তার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে এই কমিশন একটা এক্সাম্পল সৃষ্টি করতে পারে। আমার মনে হয় যে 91 ইলেকশনের পরে সেটা একটা সুযোগ এসছে এই কমিশনের সামনে। ধন্যবাদ। আমি আসবো আবারও আপনার কাছে, জনাব ইলিয়াস খান আপনার কাছে আসতে চাই যে আসলে এই কমিশনের কাছে, নতুন কমিশন তার কাছে আপনার প্রত্যাশা কি, এবং ভোটের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক ধারায় দেশ ফিরবে কিনা? না, প্রত্যাশা তো সুষ্ঠু নির্বাচন, শুধু পার্লামেন্ট না, স্থানীয় সরকার নির্বাচনগুলো আছে। আমি জানি না সেটি স্থানীয় সরকার নির্বাচন কি আগে হওয়ার সুযোগ আছে। আমি না, এবার একটা কথা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে, যেহেতু ভোটার লিস্ট হবে, প্রশাসনিক সংস্কারগুলো হবে, টেস্ট কেস হিসেবে কিছু কিছু ক্ষেত্রে বা কখনো বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতা বোধহয় নেই, বাট সুযোগ রয়েছে। এখন কথা হচ্ছে যে সময় এবং প্রায়োরিটি কিভাবে ঠিক হবে, সেটাই বড় প্রশ্ন। না, যেটি আমি বলতেছিলাম যে শুধু পার্লামেন্ট নির্বাচন না, আমরা স্থানীয় সরকার যতগুলো নির্বাচন আছে সেগুলো সুষ্ঠু দেখতে চাই। কারণ আওয়ামী লীগ বিশেষ করে দলীয় প্রতীক দিয়ে একদম ঘরে ঘরে দ্বন্দ্ব পৌঁছে দিয়েছে। কিন্তু আগে আমরা স্থানীয় সরকার নির্বাচনে দেখতাম যে এই পাড়া ওই পাড়া, বা খালের এপার খালের ওপার, এইরকম একটা প্রমাণতা ছিল, ওইরকম দলীয় ছিল না। কিন্তু এবার কিন্তু সেগুলো হয়েছে এই প্রতীক দেওয়ার কারণে। যদিও আগামী স্থানীয় সরকার নির্বাচনে বোধহয় আর প্রতীক থাকবে না, আমি যতটুকু শুনেছি। সুতরাং প্রত্যাশা তো আছেই। এই স্টোরি তো বহুবার বলে গেছি, একই কথা কতবার বলবো। হয়তো নির্বাচন কমিশনের কাজ না, তারপরও ধরুন সব নির্বাচন ব্যবস্থা শেষ করে দিয়েছে। এই যে ট্রেড বোর্ডের নির্বাচন, প্রফেশনাল বোর্ডের নির্বাচন, আগে আমরা নির্বাচন, আমি যখন সংবাদের শুরু করি, আমি ঢাকা বিজনেস করেসপন্ডেন্ট ছিলাম, জুনিয়র হিসেবে আমাকে পাঠাতেন অনেক জায়গায়, যেমন ধরুন এফবিসিসিআই নির্বাচন, ইন্ডিয়ান ইনস্টিটিউট নির্বাচন, বিএমএ নির্বাচন, ডিসিসিআই নির্বাচন, বিজিএমএ নির্বাচন, বিরাট একটি উৎসব ছিল। সেই নির্বাচন আমরা যেতাম, পুরো মতিঝিল এলাকায় তাঁবু টাবু টানিয়ে, হ্যাঁ, সারাদিন এফবিসিসিআই নির্বাচন হচ্ছে আমরা দেখতাম। তারপরে বিজিএমএ নির্বাচন, সেগুলো কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। সেগুলো কি করা হয়েছে, বলে দেওয়া হতো বিশেষ অফিস থেকে যে এরাই হবে। তো সেই নির্বাচনগুলো আমরা ফেয়ার চাই। যেমন অনেক, আমি জানি না মামুন সাহেব আমার সাথে একমত হবেন কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়তাম তার চেয়ে বোধহয় এখন 2-3 গুণ বেশি শিক্ষক, এবং এমন সিস্টেম করেছে যে আওয়ামী লীগের বাইরে অন্য কারো জেতা খুব টাফ। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে কিন্তু যোগ্যতারও দেখা হয়নি, রাজনৈতিক বিবেচনায় অনেককে চাকরি দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষক আমরা শুনি যেমন ফার্স্ট ক্লাস, ফার্স্ট বা সেকেন্ড, থার্ড এরা সাধারণত চাকরি পায়, কিন্তু বহু পিছনের অনেকে চাকরি পেয়েছে। তো সব জায়গায় তো সব প্রতিষ্ঠানগুলো শেষ করে দিয়েছে। নির্বাচন কেন্দ্রিক নির্বাচন যে একটি আপনার কি বলে পছন্দনীয় ব্যক্তি বাছাইয়ের একটি সুযোগ, সেই সুযোগই তো রাখেন। একটু আগে তিনি বলেছেন যে আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো, কিন্তু এটি কিন্তু একসময় ছিল না। যেমন আমি প্রার্থী আর ডামি দুজন, সেও আমার দলের লোক, সুতরাং যাকে ইচ্ছে তাকে দেওয়ার সুযোগ কিন্তু আমার নাই। সব সিস্টেম শেষ করে দিয়েছিল। এখন আমি একটা কথা বলি সবসময় যে একটা ভোটের ক্ষুধা আছে কিন্তু মানুষের, দীর্ঘদিন ভোট দিতে পারে না, সুতরাং তারা কিন্তু ভোট দিতে চায়। এই যে স্থানীয় সরকারে আগে একজন চেয়ারম্যান প্রার্থী বা একজন মেম্বার প্রার্থী একজন ভোটারের মন জোগানোর জন্য অনেক কিছু করতো, হয়তো খেতে কাজ করছেন, সেই পানির মধ্যে নেমে যেতেন। কিন্তু এখন কিন্তু আর সেই সিস্টেম নাই, কারণ বিশেষ নেতাকে টাকা দিয়ে নৌকা প্রতীক নিয়ে এসছেন এবং তিনি নির্বাচনে জিতে গেছেন। বাংলাদেশের সর্বত্র ছিল এই চিত্র। সুতরাং এবারে সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে আমাদের, মানে এগুলো একটা সাম্প্রতিক ঘায়ের মতো, গত 3টি নির্বাচন এবং নির্বাচন পরবর্তী আপনি দেখুন না সব প্রতিষ্ঠানগুলো কিভাবে শেষ করে দিয়েছে। এই যে আমার মনে 14 পার্লামেন্ট নির্বাচন পরে, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল 5টি ধাপে। 2টি ধাপে যখন প্রথম নির্বাচন হলো, অধিকাংশ জায়গায় বিএনপির প্রার্থীরা জিতলেন। ঠিকই তার পরবর্তী 3টি ধাপ ছিল, তখন একটু আন্তরিকতা ছিল, নির্বাচনটি ওকে আমরা বেশি ইন্টারফেয়ার করবো না। পরবর্তী 3টি ধাপ একদম চর দখলের মতো ভোট কেন্দ্র দখল করে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করা হলো। না
অনেক নির্বাচনী করেনি এমন কিছু নাই। আমি সংস্কার ইস্যু নিয়ে একটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো, তবে তার আগে আমরা রাজপথে প্রতিদিনই দেখছি কম বেশি দাবির মিছিল নিয়ে মানুষ কিন্তু নামছে। এটি কি আসলে কেন হচ্ছে, বা কি সরকার কি একটু সহনীয় মনে হচ্ছে বা নমনীয় মনে হচ্ছে, বা কেন? সরকার তো সহনীয় বটেই, কারণ আগে দাবি জানালে পুলিশের মার খেতে হতো। সরকারের মধ্যে সীমাবদ্ধতার জায়গা আছে কি? সীমাবদ্ধতা বিষয় অবশ্যই আছে। এই কারণে সেটা পজিটিভ সীমাবদ্ধতা। একজন মানুষ আন্দোলনের জন্য কোন দাবির জন্য আন্দোলন করছে, দাবি পূরণের জন্য, তাকে পুলিশ দিয়ে পেটানো, গোয়েন্দা সংস্থা ধরে আনা, আয়না ঘরে নিয়ে যাওয়া, এই সরকার তো এগুলো করবে না। আমার মনে আছে আমি প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলাম, প্রেস ক্লাবের সামনে যে সমাবেশগুলো হতো বিভিন্ন দাবি দেওয়ায়, এরা প্রথম 5 থেকে 10 মিনিট শেখ হাসিনা এবং তার পরিবারকে স্তুতি করে বক্তৃতা দিতেন। পরে আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি যার কাছে দাবি জানাচ্ছেন তারা তো প্রশংসা করছেন, তো আপনার দাবি আদায় হবে কিভাবে? উনি বললেন এই প্রশংসাটা যদি না করি কালকে আর এখানে দাঁড়াতে পারবো না, আমার আর নেতৃত্ব থাকবে না, হয়তো আমাকে গোয়েন্দা সংস্থা ধরে নিয়ে যাবে, বিশেষ জায়গাতে ফোন দেওয়া হবে। কিন্তু এখন এটি ওপেন স্পেস পাচ্ছে মানুষ, যদিও অধিকাংশ সময় অতিক্রম করছে। যেমন আমি এই প্রসঙ্গে একটু বলি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই যে তিতুমির কলেজ আন্দোলন করছে, তাদের বিশ্ববিদ্যালয় দিতে হবে, এইসব দাবি তো হাস্যকর আসলে, তাই না? এটি হয়, তুমি ভর্তি হয়েছে কলেজের ছাত্র, তুমি রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাবে, এতে জনজীবন বিপর্যস্ত হচ্ছে না? বিপর্যস্ত হচ্ছে। আর আপনি দেখুন, এগুলো আমার কেন জানি মনে হয় তাদের অপরিপক্কতা বা একটা ষড়যন্ত্র আছে। ওকে, তুমি একটি প্রেস কনফারেন্স করো, তুমি প্রেস কনফারেন্স করো, তুমি স্মারকলিপি দাও, তুমি দাবি জানাও, কিন্তু তুমি প্রথমে কি করলা? ঢাকার সবচেয়ে যে ব্যস্ততম সড়কটি, এই যে এয়ারপোর্ট রোড, সেটি বন্ধ করে রাখলো 4 ঘন্টা। এবং ঢাকা এত কনজাস্টেড জায়গা, একটি রোড বন্ধ করে দিলে কিন্তু এর প্রভাব সর্বত্র পড়ে যায়, পুরো ঢাকা অচল হয়ে যায়। আজকে একটু আগে আমি দেখে আসলাম, জানি না আপনাদের রিপোর্ট হয়েছে কিনা, এই সোহরাওয়ার্দী কলেজে বোধহয় ব্যাপক ভাঙচুর হয়েছে। এগুলো দুর্ভাগ্যজনক। তো আপনি যেটা বলেছেন, এই কারণে মানুষ দাবি জানাচ্ছে, বাট অধিকাংশ ক্ষেত্রেই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আসছে। যেমন এই যে রিক্সা চালকরা আন্দোলন করছে, এই যে ব্যাটারি চালিত রিক্সা, এটি কোনো এই নগরীর রাজপথে এই রিক্সা চালানো কিন্তু সম্ভব না, কারণ এগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্রেক নেয়। এই জাহাঙ্গীরনগর একটি মেয়ে মারা গেছে কদিন আগে। এটি এখন এরা দাবি জানছে কিছু উস্কানি দেখছে। আমি দেখলাম যে রিক্সা চালকদের আন্দোলনে, আমি কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি না সাধারণ সম্পাদক ছিলেন সেলিম ভাই, আমাদের ডাকসুর ভিপি ছিলেন, তাকেও দেখলাম বক্তৃতা করতে। সুতরাং এই দাবিগুলো কোনো রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থে যেন এগুলো সাপোর্ট না করে, বাস্তব ভিত্তিক হওয়া উচিত। আবারও বলি সেটা, এই যেমন ধরুন এই যে কি বলে তিতুমির কলেজ, তাহলে তো বাংলা কলেজ হইতে চাইবে, ইডেন কলেজ হইতে চাইবে, বরিশালের বিএম কলেজ, খুলনার বিএল কলেজ, বিখ্যাত কলেজ আছে না বাংলাদেশে, বড় বড় কলেজ, সবাই তো ইউনিভার্সিটি চাইবে। এত ইউনিভার্সিটি সম্ভব বাংলাদেশে? সুতরাং তাদের বাস্তব দাবি নিয়ে এই যারা আন্দোলন করছে এখন বিভিন্নভাবে, যা আনসাররা দেখুন কিন্তু সচিবালয় দখল করে ফেলছিল প্রায়, কিন্তু তারা এই 15.5 বছর কিন্তু তাদের প্রয়োজনীয়তার কথা মনে হয় না। এই সরকার যখন আসে তখন তাদের প্রয়োজনীয়তার কথা মনে আসে। সুতরাং দাবি অনেক ক্ষেত্রে যেমন করছে, কিছু কিছু ষড়যন্ত্র আছে বলে আমার মনে হয়। যেমন এই যে তিতুমির কলেজের আন্দোলন আমি শুনেছি অনেক বহিরাগত ছিল। সুতরাং এগুলো সরকারের তীক্ষ্ণ নজর রাখা উচিত। সরকার মানবিক কারণেই একটু বেশি সহনশীল বলে আমি আপনার কাছে বিরতি থেকে ফিরে আসবো, তবে 1 মিনিটের জন্য ডক্টর আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে আসতে চাই যে আসলে সংস্কার কি ঠিকঠাক গতিতে এগোচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাছে? একটু আমি যদি একটু 30 সেকেন্ড যোগ করি, আমি পরের প্রশ্নটা যাই। সেটি হচ্ছে যে আমরা দেখুন এখানে একটা জিনিস সবাই গুলিয়ে ফেলছে, যে সোশ্যালজিতে আমরা বলি যে একটা সোসাইটিতে ইনইকুয়ালিটি বা বৈষম্য একটা জিনিস, আর সামাজিক স্তর বিন্যাস বা স্ট্র্যাটিফিকেশন অন্য জিনিস। যে আমার যেটা উনি বলে যে তিতুমির কলেজে আমি পড়ি, আমার এটা কি বৈষম্য নাকি এটা শ্রেণীবিন্যাসের মধ্যে পড়ি? কেউ বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা অনুযায়ী পড়বে, কেউ কলেজে পড়বে। দ্বিতীয় হচ্ছে নলেজ বেস সোসাইটি আমরা ডেভেলপ করতে পারিনি, যেটা ইলিয়াস ভাই বললো, যে আমরা প্রথমেই লাঠি সোটা মুভমেন্টের দিকে চলে যাই। কিন্তু ইউএস ইলেকশনের ভাগ্য নির্ধারিত হয় কিভাবে? 3টি বিতর্কের মাধ্যমে, 4টি বিতর্কের মাধ্যমে, মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে, ম্যানিফেস্টেশনের মাধ্যমে। সেই নলেজ বেস সোসাইটিতে আমরা কিন্তু পৌঁছতে পারিনি। এই দুটো ইস্যুর সঙ্গে আরেকটা জিনিস যোগ হয়েছে আমাদের, সেটি হচ্ছে নর্মলেসনেস। আমরা যে কাকে শ্রদ্ধা জানাতে হবে। দেখুন, রাষ্ট্র বা সমাজ একটা সামাজিক চুক্তি।
আপনি চুক্তির মাধ্যমে চলতে হবে, তো আপনি বিপ্লব একটা হয়েছে বা অভ্যুত্থান হয়েছে আপনি সব দুমড়ে মুচড়ে ফেলবেন, সেটা তো নয়। আপনার নর্মস আছে, একটা স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার আছে, আমরা সেই জায়গাটা মানছি না, যে কারণে এত ধরনের এই সমস্যা বা এত ধরনের প্রবলেম দেখছি। আমাদের এক্সপেকটেশন বেড়ে গেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ইনইকুয়ালিটি এন্ড স্ট্র্যাটিফিকেশন দুটো ভিন্ন জিনিস। বৈষম্য এবং স্তর বিন্যাস সমাজে থাকবে। আমরা বলি যে মিনিমাম স্ট্র্যাটিফিকেশন ইজ অ্যাকসেপ্টেড, অর্থাৎ মিনিমাম স্তর বিন্যাসটা তো আপনাকে মানতে হবে, যে রিক্সাটা অটো রিক্সা হলে আমার এই রোডে চলা যাবে না, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই না, আমি কলেজে পড়ছি, আমি পুলিশে না গিয়ে আনসারে গেছি, এটা তো মিনিমাম স্ট্র্যাটিফিকেশন। সমাজে নানান শ্রেণী পেশার মানুষ থাকবে, সবার স্যালারি কি সেম হয়ে যাবে, সবার স্ট্যাটাস সমান হয়ে যাবে? ওই দিকে কেন জানি আমরা ধাবিত হচ্ছি। আসবো আপনার কাছে, আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরবো একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। জনাব ইলিয়াস খান, আপনার কাছে আসে আসলে সংস্কারের জন্য আসলে যে আমরা পুলিশ সংস্কারের কথা বলছি, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সেটি আসলে কতটা অগ্রগতি দেখছেন আপনি? আমরা নির্বাচন বলি, যাই বলি না কেন, সবকিছু নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবার আগে গুরুত্বপূর্ণ। সেটি সংস্কার আমরা কতটা করতে পারছি? না, কিছু পরিবর্তন হয়েছে, কিছু পুলিশ সক্ষমতার জায়গাকে আমরা বাড়াতে পারছি না, এখনো বাড়াতে পেরেছি বলে আমি মনে করিনি। এবং আপনি যে সংস্কারের কথা বলেন, এখনো কিছু দৃশ্যমান আমি দেখতেছি না। এই সরকারে একটি কাজ খুব দ্রুততার সঙ্গে করেছে, আমি বলে থাকি, এই যে মেট্রো রেলটা খুব দ্রুত ঠিক করে ফেলেছে। আর কোনো কাজ আমার এমন কিছু খুব দৃশ্যমান হচ্ছে না। আমরা আশা করতে চাই, অনেকগুলো 11টা কমিশন করা হয়েছে, কমিশনগুলো সবগুলো সংস্কার প্রস্তাব দিবে ডিসেম্বরে, 31 ডিসেম্বরের মধ্যে, তখন বোঝা যাবে। আর পুলিশে তো আমি ওই দিন পত্রিকায় দেখলাম, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে 14 লাখের মতো সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে 10.5 লাখই আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং আওয়ামী লীগ সমর্থক। আওয়ামী লীগ সমর্থক তো আমরা বুঝি, কারণ একটু আগে আমরা নির্বাচন নিয়ে আলোচনা করেছি, আমরা দেখেছি যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এই যে একই মঞ্চে দাঁড়িয়ে ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব সরাসরি নৌকার পক্ষে ভোট চাচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? দু একটি ব্যবস্থা নিয়েছে, এই যে ধানমন্ডি থেকে রমনায় পাঠায় দিল, বদলি করলো, এইরকম শাস্তি ব্যবস্থা নিয়েছে। অনেক লোকফল আছে সংস্কারে, এখন এই পুলিশ বাহিনীতে অনেক পুলিশ এবং নির্বাচন কমিশনের যেসব নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন গত আমলের, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এখন নিশ্চয়ই সরকার নেবে, কারণ নির্বাচনটি তারা নিরপেক্ষ করতে চায়। তবে আমি জানি যে সব যে নির্বাচনী কর্মকর্তা আছে, যে সব যে আওয়ামী সমর্থক নিয়োগ দেওয়া হয়েছে তা না, অন্যান্য নিরপেক্ষ লোক অনেকে আছেন, আমি যতটুকু জানি। বাট যাদের বিরুদ্ধে একদম সরাসরি রাজনৈতিক দল করার বা ছাত্র জীবন দল করার অভিযোগ রয়েছে, তাদের ব্যাপারে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে, কারণ তাদের মূল টার্গেট হচ্ছে, যেমন ধরুন আমি একটু আগে আপনি বলেছেন, আমরা আলোচনা করেছি, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল, যাতে আওয়ামী লীগ ছাড়া অন্য, ধরুন প্রথম ছিল ভিতর আইন শৃঙ্খলা প্রশাসন, তারপরে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারপর আবার কেন্দ্র থেকে একটু দূরে ছিল দলীয় নেতাকর্মীরা, মানে অন্য কোনো দলের সমর্থক বা, আর গ্রামে গঞ্জে তো আমরা সবাই জানি কে কোন পার্টি করে, কিন্তু কোন বাড়ির লোক কোন পার্টি করে, এগুলো কিন্তু মানুষ জানে। সুতরাং আওয়ামী লীগ নৌকা ছাড়া যাতে কেউ কেন্দ্রে না আসতে পারে, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আওয়ামী লীগ করেছিল। তারপরে আমরা দেখেছি যে নির্বাচনে 18 সাল যে বিএনপি নির্বাচনে গিয়েছিল, তখন দেখেছি যে এই যে পোলিং এজেন্ট থাকে দলের, ফার্স্ট সেট, সেকেন্ড সেট, থার্ড সেট তারা করে রেখেছিল, 3 সেটের লোকজনকেই বাড়িছাড়া করা হয়েছিল, তারা যাতে এলাকায় না থাকতে পারে। কাউকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকে এলাকা ছাড়া করা হয়েছে, ভয়তে বাড়ি থেকে পালিয়ে গেছে। সুতরাং এসব ব্যবস্থার আসলে সংস্কার প্রয়োজন, যাতে মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে। সেটি এই নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় এটা ইচ্ছে করলে পারে। যেমন আমি বললাম 91-এ যে ইলেকশন, সেখানে 3 মাসের মধ্যে কিন্তু শাহাবুদ্দিন সাহেব নির্বাচন একদম, এবং যে কথাটা আগে বলেছি যে সে নির্বাচন নিয়ে কম প্রশ্ন রয়েছে, সুতরাং তার আন্তরিকতা ছিল। বর্তমান বাস্তবে আমি একটা জিনিস মনে করি, স্পেসিফিক ডেট ঘোষণা করা উচিত যে এই তারিখে নির্বাচন হবে। সেটি 6 মাস পর হতে পারে, বা প্রয়োজন যদি আরও মনে করে তাহলে আরও পর হতে পারে, বাট স্পেসিফিক ডেট ঘোষণা করা উচিত। যৌক্তিক সময়, এটি কোনো টার্ম না, যৌক্তিক সময় কতদিন। তারপর বলে সংস্কারের পরে নির্বাচন। সংস্কার তো এটি এই যে ব্রিটেনের অলিখিত সংবিধান, মানুষের প্র্যাকটিসের মধ্যে দিয়ে কি করা যাবে কি করা যাবে না এটি মানুষ বুঝতে পেরেছে। এটা তো 100 বছরের সংস্কৃতি। সুতরাং সংস্কার বিষয়টা কিন্তু একটা চলমান প্রক্রিয়া।
সংস্কার যদি আমি ভাবি যে সংস্কার এতটুকু জিনিস আমি ঠিক করে ফেললাম, বিষয়টা তো সেরকম না। এটা মানুষ দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্যে দিয়ে সেগুলো করবে। সুতরাং আমি মনে করি স্পেসিফিক ডেট ঘোষণা করা উচিত, এই তারিখে আমি নির্বাচন করব। সেটি করলে অন্যান্য প্ল্যানগুলো নেওয়া যাবে। যেমন ধরুন 2001 সালে না, হ্যাঁ 1 সালেই বোধ হয়, এই সব তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ডিসি মিসি সব চেঞ্জ করে দিয়েছিল। তারা যে বিভিন্ন সেট হয়েছিল, হয়তো প্রার্থীদের সাথে আতাত করেছিল বা কি করা যায় না যায়, কিন্তু সব রাতারাতি সব চেঞ্জ করে ফেলেছিল এবং সেই নির্বাচনটি অনেক নিরপেক্ষ হয়েছিল। সুতরাং নির্বাচন কমিশন যদি আন্তরিক হয় তাহলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। এবং সবচেয়ে বড় প্রত্যাশা এই সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে অন্তর্বর্তীকালীন একটি সুষ্ঠু ভোট। কারণ প্রকৃত জনপ্রতিনিধি যদি না থাকে, দেশে এখন যে অবস্থা চলছে এই অবস্থা কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল আল মামুন। আপনার কাছে আসতে চাই যে আসলে যে স্পষ্টতার কথা বললেন জনাব ইলিয়াস খান, আপনিও কি তাই মনে করেন কিনা সংস্কার বলি, ভোট বলি বা নির্বাচন বলি, নির্বাচনের তারিখের বিষয় বলি, সব ক্ষেত্রে আর সংস্কার কি ঠিকঠাকভাবে এগুচ্ছে কিনা? না, অবশ্যই এই স্পষ্টতা দরকার এবং আমি ওনার সঙ্গে একমত যে একটা রোড ম্যাপ, সেটা ডেটটা কবে হবে বা অ্যাটলিস্ট কোনটার পরে কোনটা হবে এটা দরকার। না হলে কিন্তু, এবং এখানে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ যে সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংযুক্তি দরকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিচ্যুতি। এটি কিন্তু খুবই দুঃখজনক। এই সরকারের কোনো প্রতিপক্ষ নেই, এই সরকারের সবাই তার পক্ষের, সবগুলো সংগঠন, সবগুলো দল, ক্রিয়াশীল দল এই সরকারের পক্ষে। কিন্তু আমার যেটা জিনিসটা মনে হচ্ছে যে এটা যে ক্যারিসমা গভর্নমেন্টের ইন টার্মস অফ দি রিফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ আদার অ্যাক্টিভিটি, সেখানে কিন্তু একটা ল্যাকিংস আছে। অনেকগুলো জিনিসের মধ্যে আমার এই চৌকস ভাবটা বা ক্যারিসমা একটা সরকারের থাকতে হয়, যে চমক দেওয়ার মতো কিছু কাজ করতে হয়। যেটা একটু আগে উনি মেট্রো রেলের কথা বললেন, সেটি কিন্তু খুব কাম্য নয় যে কি কি ফিনিশিং লাইন ক্রস করতে হবে। 3 মাস হয়ে গেছে বা 102, 3, 4 দিন হয়ে ফিনিশিং লাইন ক্রস করার অ্যাক্টিভিটি কিন্তু কম। দেখুন, আমরা কেন জানি এই জিনিসটা কেন জানি বোঝা যাচ্ছে না যে এই বর্তমান যে সরকার, এটি স্বাভাবিক সময়ের সরকার নয়। এটি কিন্তু তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার নয় যে 3 মাসের জন্য ইলেকশন দিতে এসছে। এটি একটি ভিন্ন ধর্মী সরকার, এটি একটি ভিন্ন বাস্তবতার সরকার। তাদের কাছে মানুষের এক্সপেকটেশন অনেক এবং সেটা জেনেই তারা রাষ্ট্র পরিচালনা করছেন। আমি দুটো ছোট্ট উদাহরণ আপনাকে দিই যে একটু ইনোভেশনটা কিভাবে আনা যেত। যেমন সুহার্তোর পতনের পরে 1998-এ ইন্দোনেশিয়াতে যখন এরকম একটা সিচুয়েশন সৃষ্টি হলো, তখন সবাই চাচ্ছিল সংস্কার। তখন কিন্তু মিনিস্ট্রি অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ব্যুরোক্রেটিক রিফর্ম নামে একটা মিনিস্ট্রি আলাদা করা হয়েছিল, কিন্তু ওই মিনিস্ট্রিটা প্রথম পর্যায়ে ছিল একটা সংস্কার বিষয়ক একজন ব্যক্তির নেতৃত্বে। অর্থাৎ আমরা কিন্তু এখানেও করতে পারতাম যে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যে বিচ্যুতি বা সংযোগ স্থাপনের জন্য একজন রিফর্ম অ্যাডভাইজার করতে পারতাম। পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম বা যতগুলো কমিটি হয়েছে সবগুলো মিলে একজন রিফর্ম অ্যাডভাইজার থাকতে পারতো। কারণ প্রত্যেক উপদেষ্টা তো মন্ত্রণালয় রয়েছে, তাহলে এটা একটা এক্সট্রা ওয়ার্ক আপনি কমিটিকে দিলেন, কিন্তু কমিটির সঙ্গে বা কমিশনগুলোর সঙ্গে রাষ্ট্রের যে সংযোগ বা সরকারের যে সংযোগ সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। আর তিনি দেখেন যে যখন আপনি আপডেট কিন্তু কি, আপনি একটু আগে ইলিয়াস ভাইকে প্রশ্ন করলেন যে পুলিশ কমিশন কি করছে, উনি বললেন যে আমি তো এই খবর জানি না, উনি সাংবাদিক। আপনি তো 15 দিন পর পর দিতে পারেন ব্রিফিং যে এই কমিশন এতটুকু কাজ করেছে, এই কমিশন এতটুকু কাজ করেছে। তো দুটো কাজ হবে, একটা হচ্ছে স্থিতিশীলতা নিশ্চিত হবে, সমাজের সবাই জানবে যে আমরা যে সংস্কার নিয়ে এত কথা বলছি সেই সংস্কারের সুযোগটা তৈরি হবে। 2, রাজনৈতিক দলগুলো তখন সরকারের প্রতি একটা আস্থা তৈরি হবে যে সরকার যে কমিশনগুলো করেছে তার কাজের প্রোগ্রেস 10%, 20%, 30%। তখন কিন্তু তারা বুঝতে পারবে যে তাহলে কোন দিকে নির্বাচনটা যাচ্ছে, কত সময় লাগতে পারে। আরো একটি জিনিস দেখুন যে এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এবার এই সরকার এই সংস্কার আলোচনা আমরা করছি, অনেক সুযোগ আমরা এর আগে হারিয়েছি। এখন যদি এমন হয়ে যায় যে সংস্কারটার ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিল না, কেউ জানুয়ারিতে নিয়ে গেল, কেউ ফেব্রুয়ারিতে, ওখানে সিনার্জির প্রয়োজন হবে, একটা সমন্বয়ের প্রয়োজন হবে সংস্কার কমিশনগুলোর মাধ্যমে। পরে দ্বিতীয় স্টেপটি কি, সরকার যেটি পারত যে এই কমিশনগুলো যে আলোচনাটা করছিল, যখন যে কথা বলছে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, এখনই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ফেলা, তাহলে কিন্তু সময়টা কমে যেত। এখন বলা হচ্ছে যে সবাই রিপোর্ট দেওয়ার পরে তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করা হবে। এখন 10টি কমিশনের আলাপ আপনি কিভাবে করবেন? সেই ফ্রেমওয়ার্ক কি, বা 11টা কমিশনের ফ্রেমওয়ার্কটা কি, কে লিড করবে? উপদেষ্টা পরিষদ লিড করবে, কোনো থার্ড পার্টি লিড করবে, ইউনূস সাহেব নিজে লিড করবেন, কি হবে? তাহলে 10টা যদি আলোচনায় আপনি আবার যান, তখন নির্বাচনের কি হবে? আবার নির্বাচনের যদি যান, তাহলে মূল যে সংশোধনটা দরকার সেটা হচ্ছে কনস্টিটিউশনাল, সেটা তো অনেক সময়ের প্রয়োজন হবে। আচ্ছা, সেখানে যদি এগ্রিমেন্ট হয়, তারপরে সেটা কিভাবে বাস্তবায়ন হবে? এটা কি চুক্তি হবে, রেফারেন্ডাম হবে, নাকি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়ে পরে নির্বাচিত গভর্নমেন্ট করবে? সেখানেও কিন্তু আমরা দ্বিমত দেখছি। সবকিছু মিলে যে জায়গাটিতে দরকার সরকারের এখন, যে আমার মনে হয় লোকবল বাড়ানো, একটা ক্যারিসমা শো করা এবং ভাবা। আরো একটা জিনিস দেখেন, ইভেন যখন আওয়ামী লীগও ছিল
তখন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কমিটি ছিল, আন্তঃমন্ত্রণালয় কমিটি, যেমন আইন শৃঙ্খলা। তার জন্য কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বাইরে অনেক সময় অন্য মন্ত্রীর দ্বারাও সিনিয়র মিনিস্টার দিয়ে একটা কমিটি ছিল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা আলাদা কিন্তু কমিটি ছিল কয়েকজন মন্ত্রী বা অন্যান্যদেরকে নিয়ে। এখানে কিন্তু সেরকম কোনো কমিটি কাজ করছে না। তারপরে আসুন সংখ্যার দিক থেকে, একটা সার্টেন গভর্নমেন্ট, তারপরেও তাদের 40-50 জন মিনিস্টার ছিল। এখানে তো একটা অস্বাভাবিক গভর্নমেন্ট। আপনি উপদেষ্টা বাড়ান, আপনি উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করুন। আরো একটা জিনিস দেখেন, যারা রাজনীতি করে সরকার পরিচালনা করে তারা প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়ে একটা মিনিস্ট্রির দায়িত্ব নেয়। এখন আপনাদের কোনো রাজনীতি অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে প্রতিষ্ঠিত, কিন্তু রাষ্ট্র পরিচালনায় ঘাটতি রয়েছে। একটি মন্ত্রণালয় চালানো যেখানে কঠিন, সেখানে আপনি 5টি মন্ত্রণালয় কিভাবে চালাচ্ছেন? এগুলোই কিন্তু সমস্যা তৈরি করছে, যে কারণে লোকবল বাড়ানো, কাঠামোগত পরিবর্তন আনা বা ক্লাস্টার করা, যে কম্পার্টমেন্টালাইজ করা, যে এই কয়জন এটা দেখবে, এই কয়জন এটা দেখবে। কারণ এখানে তরুণ প্রবীণ সবার সমন্বয়ে কিন্তু, এবং ডেমোগ্রাফিক এজ অনুযায়ী এই গ্রুপটার এজও কিন্তু ইমব্যালেন্স। তো সবকিছু মিলে যদি সংখ্যা না বাড়ে, এজ ইমব্যালেন্স থাকে, আপনার ইনএক্সপিরিয়েন্স থাকে, তাহলে আমাদের যে উচ্চাসা, যারা আমরা আন্দোলন করেছি, সামনের দিকে ছিলাম, পরিবর্তন চাই, একটা মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, সেটি তো তাহলে ব্যর্থ হবে। এই বিষয়গুলো কিন্তু সরকারের ভাবা উচিত এখন। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ আল মামুন, জনাব ইলিয়াস খান, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।